চন্দ্রা নবীনগর মহাসড়কে একটি গার্মেন্টস ও পরিবহন শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, অস্থিরতায় উস্কানি দিচ্ছে একটি মহল, বললেন শ্রম উপদেষ্টা। ধীরে ধীরে উন্নতি হচ্ছে পাহাড়ের পরিস্থিতি, বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে একটি পক্ষ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকালে আদালতে তোলা হবে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীরকে। আরেক মামলায় গোলাম দস্তগীর কারাগারে সিএমএম কোর্টে নেওয়া হয়েছে জ্যাকবকে। বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা আদালতের। নির্বাচনে কারচুপির মামলায় আওয়ামী লীগের রেজাউল করিমের পদ অবৈধ। ডক্টর শাহাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছেন এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব দিয়েছে। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, 4 শিশু সহ একই পরিবারের 6 জন নিহত, কারণ খুঁজছে পুলিশ। উত্তরে নামছে বন্যার পানি, তীব্র হচ্ছে ভাঙন, প্লাবনে ভেসে গেছে নোয়াখালীর পুকুর, জলাশয়ের মাছ, ক্ষতি প্রায় 615 কোটি টাকা। বিশ্ব জনমতের তোয়াক্কা না করে লেবাননে স্থল অভিযানে ইসরায়েল, নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়ছে লাখ লাখ মানুষ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। একটি কারখানা লে অফের কারণে শ্রমিকদের অবরোধে 24 ঘন্টার বেশি সময় নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ। দুপুরে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা ধাওয়া দেয় পোশাক শ্রমিকদের। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শিল্প পুলিশ জানায়, আজ বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে। অভ্যন্তরীণ সমস্যায় বন্ধ রয়েছে 7টি কারখানা এবং বাকি 7টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল থেকে বাইপাইলের বুড়ির বাজারে লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সড়কে অবস্থান নেয়। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন উত্তরাঞ্চলগামী যাত্রীরা। পোশাক শ্রমিকদের অভিযোগ, 28 আগস্ট বার্ডস গ্রুপের 4টি কারখানা লে অফ ঘোষণা করা হয়। গতকাল পাওনা পরিশোধের কথা ছিল, তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন পাওনা পরিশোধের সময় 3 মাস বাড়ানোর নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেয় তারা। কালকে থেকে বাস নেই, রাস্তাঘাটে পরে রাস্তা এরকম বন্ধ করে রাখছে, কোনো গাড়ি ঘোড়া যাইতে দেয় না, কিছু না। আলটিমেটাম দিয়ে দিত যে কালকে থেকে গাড়ি বাই করো না, আমরা বাই করতাম না, এত যাত্রী ভোগান্ত হতো না। তাহলে এই যাত্রীগুলো কি মানুষ না? আমাদের কি বাল বাচ্চা নাই, আমাদের কি পেট নাই? আমরা কে জায়গায় নিজস্ব বাড়িতে থাকি, বাড়ি ভাড়া নাই। আজকে মাসের 1 তারিখ, আমাদের বাড়ি ভাড়াটা কে দেবে? ভালো করে অনেক কিছু করলাম, ফ্যাক্টরিতে ডিউটি করলাম, তার জন্য আমাদের বিনিময়ে এই কষ্টটা করা কি উচিত? দর্শক, সহকর্মীদের কাছ থেকে এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে চাই। শুরুতে মাহফুজুর রহমান নিপুর কাছে যাচ্ছি। নিপু, নবীনগর এলাকায় রয়েছেন, গত রাত থেকে সড়কে অবস্থানের পর যানবাহন চলাচল সহ এই মুহূর্তের কি পরিস্থিতি সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, আসলে গতকালকে সকাল 8টা থেকে এখন পর্যন্ত প্রায় 30 ঘন্টা পার হলেও কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে কোনো ধরনের যান চলেনি। অর্থাৎ পুরো সড়কটি যানবাহনের ঠাসা। শ্রমিক বিক্ষোভের ফলে শ্রমিকরা সড়কটি অবরোধ করার ফলে কিন্তু এই যানবাহনগুলি স্থবির হয়ে পড়েছেন। এই সড়ক দিয়ে এখন যে ভোগান্তির চিত্র সেটি আসলে প্রকাশ করার মতো নয় ভাষায়। সেটি হচ্ছে প্রতিটা জায়গায় দেখেছি যে পুরো সড়কটি জুড়েই এখন রয়েছে, পুরো সড়কটি জুড়েই রয়েছে যানবাহন। সকাল থেকে
অনেকবার বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে প্রশাসন। সেক্ষেত্রে শ্রমিকরা কিন্তু তাদেরকে এই সড়ক থেকে সরে যাওয়ার জন্য কিন্তু বারবার বললেও তারা কিন্তু আসলে তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে ছাড়বে না এমন ঘোষণা কিন্তু দিয়েছেন। এই ঘোষণার পরও কিন্তু এখনো রয়েছেন। কিছুক্ষণ আগে পরিবহন শ্রমিকের পক্ষ থেকে তারা তাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, সেখানেও কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে। এই অবস্থায় যদি বলি যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে চেষ্টা করছেন যে এই সড়কের অবরোধটি তোলা যায় কিনা, এই এতটুকুই। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের কোনাবাড়িতেও শ্রমিকদের বিক্ষোভে চৌরাস্তায় বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। তার কাছ থেকে সেই তথ্যগুলো জেনে নিতে চাই পলাশ প্রধান। পলাশ, এলাকার সার্বিক পরিস্থিতি জানতে চাই, যাত্রীদের দুর্ভোগ কতটা দেখতে পাচ্ছেন? আসলে শাওন, যাত্রীদের কথা যদি বলি সেক্ষেত্রে বলবো ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা অবস্থান করছে। অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কয়েক কিলোমিটার যানজট রয়েছে। আর এদিকে কিন্তু যে শ্রমিকরা তারা কিন্তু গতকালকে থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রেখেছে। তারা বলছে যে গত 3 মাসের যে বকেয়া বেতন, সে বকেয়া বেতন না দিয়েই মূলত পোশাক কলকারখানার যে কর্তৃপক্ষ তারা আসলে পালিয়েছে, এমনটা তাদের দাবি। কিছুক্ষণ আগে আমরা শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে তাদের যে পাওনা টাকা, সেই পাওনা টাকা দিয়ে যেন তারা পোশাক কলকারখানা বন্ধ করে দেওয়া হয় বা পালিয়ে যাক, এমনটা কিন্তু তারা বলছিল এই গত 3 মাসের বেতন, বকেয়া বেতনের কারণে তাদের যে পারিবারিক যে খরচ এবং বাসা বাড়ি থেকে শুরু করে দোকান ভাড়া সবকিছু মিলিয়ে তারা এক প্রকারে উভয় সংকটে পড়েছে। তারা বলছে আসলে কোথাও যেতে পারছে না, এমতো অবস্থা শেষমেশ তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নিয়েছে। তারা বলছিল যে যতক্ষণ পর্যন্ত কিনা তাদের দাবিগুলো, অর্থাৎ তাদের বকেয়া বেতন যেগুলো রয়েছে সেগুলো আসলে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেবে। তবে এখন পর্যন্ত যদি মহাসড়কের কথা বলি সেক্ষেত্রে বলবো যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এত করে যাত্রীরা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই মহাসড়কে বসে রয়েছে। শাওন। পলাশ, ধন্যবাদ আপনাকে। গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, এই মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, সাভারে একজন নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকেই প্রথম কেউ গুলি ছুঁড়েছিল, এরপরই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। তার অভিযোগ, গুজব ছড়িয়ে শ্রমিকদের আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড় করানো হয়। পরিস্থিতি শান্ত করতে পাল্টা গুলি ছুটতে বাধ্য হয় পুলিশ। জানান, যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নিহতের পরিবারকে 13 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, যেসব কারখানার মালিক বেতন দিচ্ছে না তাদের জবাবদিহিতার মুখোমুখি করা হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পরও একটি গ্রুপ অস্ত্র জমা দেয়নি, বরং বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে ছড়াচ্ছে অশান্তি। এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে ছিল আইন শৃঙ্খলা বিষয়ক সভা, সেখানে তিনি জানান, চট্টগ্রামের অবস্থা এখন বেশ ভালো, যা ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে। এ সময় তিনি বলেন, যৌথ অভিযানে যে হত্যার ঘটনা ঘটছে সেটা বিচার বহির্ভূত নয়। জানান, অপারেশনে গেলে 2-1 জন গুলিবিদ্ধ হবেই। আইন শৃঙ্খলা ইস্যুতে বলেন, দিনে দিনে ভালো হবে পরিস্থিতি। পুলিশ সদস্যদের যারা এখনো কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিয়োগ দেওয়া হবে নতুন পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের। আশা প্রকাশ করেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় নির্বিঘ্ন হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব। অভিযানটা চলতেছে, এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। তার মাদকের ব্যবহার হচ্ছে এবং মাদক কিভাবে রোধ করা যায়, এই মাদকের ব্যবহার এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে আমাদের মিয়ানমার সীমান্তের সম্বন্ধে আমাদের কিছু আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল, তখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায়। আন্দোলনে গুলি চালানোর দাম্ভিকতা প্রকাশ পায় সেই ভিডিওতে। জাহাঙ্গীর আলমকে চলতি বছরের ডামি নির্বাচনের কারিগরও বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগে তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন। সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার দায়িত্বের সময়। দর্শক, সাবেক নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে
বিকেলে আদালতে তোলা হবে। সহকর্মী রাব্বি সিদ্দিকী আদালতেই রয়েছেন, সরাসরি একটু যাব তার কাছে। রাব্বি, জাহাঙ্গীর আলমকে কখন আদালতে তোলা হবে, রিমান্ড চাওয়া হবে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। করি সাবেক স্বরাষ্ট্র সচিব, সেই সাথে নির্বাচন কমিশন সচিব, তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিবি পুলিশ, এবং সেটা কিন্তু আজকেই দুপুর নাগাদ। সেহেতু আপনি জানেন যে 24 ঘন্টার মধ্যে আসামিকে আদালতে সোপর্দ করতে হয়, বিচারকের সামনে আনতে হয়। সেই কারণে এই আসামিকে এখন কোন মামলায় গ্রেফতার করা হচ্ছে সেটি এখনও পরিষ্কার না। যেহেতু ডিবি থেকে বলা হয়েছে যে ডামি নির্বাচনের কারিগর, বিতর্কিত নির্বাচন করেছেন, এবং সেই সাথে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যখন সচিব ছিলেন তখনও অনেক বিতর্কিত কাজ হয়েছে, বিশেষ করে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে যে নির্বিচারে গুলি, এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সহ একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এখন কোন অভিযোগে, সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি এখনও আমরা জানতে পারিনি। তবে আইনি বাধ্যবাধকতার কারণে তাকে 24 ঘন্টার মধ্যেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে এবং রিমান্ড চাওয়া হবে, এটুকু তথ্য আমরা জানতে পেরেছি। তবে দিনক্ষণ সময় এখনও আমরা জানতে পারিনি। একই সাথে আপনি জানেন যে আরও বেশ কয়েকজন, বিশেষ করে সাবেক উপমন্ত্রী জ্যাকব, সেই হুইপ, গিনি, তারাও কিন্তু মামলার আসামি, সাভার থানার, আশুলিয়া থানার মামলার আসামি, তাদেরকেও আদালতে আনা হয়েছে এবং রিমান্ড শুনানি হবে কিছুক্ষণের মধ্যে। সেই তথ্যটি আমরা জানতে পেরেছি। শাওন। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এবার আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাংবাদিক হাসান মাহমুদকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সকালে গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আজিজুল হক ভুইয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 24 আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। যেহেতু আমরা আজকে বিজ্ঞ আদালতের নিকট জামিন আশা করছি না, সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণের জন্য সবাই এক সহমত পোষণ করছি। হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সাভারের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ জহুরুল ইসলাম তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ বিষয়ে বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এর আগে রাজধানীর গুলশান এলাকা থেকে ভোলা 4 আসনের সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি মামলার রায়ে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বেলা 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী জানান, 2021 সালের 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি ও ফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। রায়ের সদ্য অপসারিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করা হয়েছে। রায়ের সময় আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। আজকে বিচার বিভাগ যে স্বাধীন এবং আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে, এই রায়ের মাধ্যমে সেটা প্রতীয়মান হয়েছে। আমার বিরুদ্ধে যে জালিয়াতি করা হয়েছে, আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে, সেটা ডিক্লেয়ার করে আমাকে বৈধ মেয়র ডিক্লেয়ার করেছে। ডক্টর শাহাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছেন এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই সহকর্মী আলামিনের কাছে। আলামিন, এই মুহূর্তের পরিস্থিতি আসলে একটু জানতে চাই, কি তথ্য আছে আপনার কাছে?
আমরা আদালত চত্বরে রয়েছি এবং রায় ঘোষণার পর বিএনপির যে প্রার্থী ডাক্তার সাদাত হোসেন, যাকে মেয়র ঘোষণা করা হয়েছে, তার যে কর্মীরা রয়েছে এবং বিএনপি সমর্থক যারা রয়েছে, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা রয়েছে, তারা কিন্তু চট্টগ্রামের যে আদালত চত্বর রয়েছে সেই জায়গাটিতে উপস্থিত হয়েছেন এবং তারা বেশ আনন্দিত। এই যে একটি রায় এবং যে মামলাটি করা হয়েছিল সেটি হচ্ছে যে 2021 সালের যে নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনে জালিয়াতির এবং কারচুপির একটি অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে রায় হয়েছে এবং সেই রায়ে ডাক্তার সাদাত হোসেনকে, অর্থাৎ বিএনপির যে প্রার্থী ছিল, তাকে মেয়র ঘোষণা করা হয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এই বিষয়ে চিঠি ইস্যু করার জন্য, অর্থাৎ গ্যাজেট প্রকাশ করার জন্য একটি নির্দেশনা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং এর পরপরই কিন্তু আমরা দেখছি ডাক্তার সাদাত হোসেন, যাকে মেয়র ঘোষণা করা হয়েছেন, তিনি আদালত প্রাঙ্গণে এসেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে যে এই যে রায়, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুষ্ঠু রায়। এই রায়ের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলছেন এই ধরনের যে রায়ের কারণে বাংলাদেশের মানুষের এই যে আদালতের প্রতি বা বিচার ব্যবস্থার প্রতি যে অনীহা ছিল বা অবিশ্বাস ছিল সেটা ধীরে ধীরে ফিরে আসছে। এবং তার আইনজীবী বলেছেন এই মামলার যেহেতু রায় ঘোষণা করা হয়েছে এবং দ্রুত তাকে মেয়র ঘোষণা করে যেন চিঠি ইস্যু করা হয় নির্বাচন কমিশন থেকে, সেটাই কিন্তু তিনি দাবি জানিয়েছেন। শাওন। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 28 অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে। বেক্সিমকো গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এই আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক রিসিভার নিয়োগের প্রক্রিয়া সহ অন্যান্য কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর রিটকারী আইনজীবী জানান, রিসিভার নিয়োগের ফলে গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ ব্যাংক রিসিভার নিয়োগ করছে বলে আমার কাছে কোনো তথ্য নাই, বাট বাংলাদেশ ব্যাংক কিভাবে কি করবে দ্যাট ইজ দেয়ার, মানে ওনাদের জুরিসডিকশন, এখতিয়ার। মহামান্য হাইকোর্টের আদেশ পরিপালনের জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে প্রক্রিয়া শুরু করেছে এবং সে প্রক্রিয়া চলমান আছে। এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারা ইম্পোর্ট করবে, তাদের ইনগ্রিডিয়েন্টস যা লাগবে এই বেক্সিমকো ফার্মা রান করতে বা অন্যান্য যেই সমস্ত ওদের কর্পোরেশন আছে, কোম্পানি আছে, ওখান থেকে এলসি খুলুক, সবাই বেতন দিক। আমি অ্যাটাচমেন্ট অফ দ্য প্রপার্টি চেয়েছি, নট অ্যাটাচমেন্ট অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে বক্তব্য রাখায় প্রধান উপদেষ্টার বক্তৃতার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় তার সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে এই প্রশংসা করেন তিনি। বৈঠকে পারস্পরিক স্বার্থ, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, জাতিসংঘের প্রধান উপদেষ্টার বক্তৃতা সময় উপযোগী, ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত প্রয়োজনীয় স্পটলাইট তৈরি করেছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিন রাষ্ট্র এর জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। তিনি আশা করেন ফিলিস্তিনের জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের কারখানা শ্রমিকরাই গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিহ্নিত এই গোষ্ঠী বিভিন্ন কারখানায় হামলা করেছে বলেও দাবি করেন তিনি। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রিকশা চালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রদান করা হয় বিএনপি পরিবারের পক্ষ থেকে। উপহার প্রদানের আগে রিজভী বলেন, 15 বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা দেশের মানুষকে গুম, খুন আর নির্যাতন উপহার দিয়েছে। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ শক্তিরা এখনো চক্রান্ত করে যাচ্ছে। যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। কে নজরুল ইসলাম
কে সালাম মুর্শিদি? এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারে 6 জনের মৃত্যু হয়েছে। গত রাত 12টার দিকে ধর্মপাশা উপজেলার শিমেরখাল গ্রামে এই ঘটনা হয়। স্থানীয়রা জানায় রাতে হঠাৎ আগুন লাগে বাড়িটিতে। আগুন দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পায়। গ্রামবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়, তবে কাউকে ঘর থেকে বের করা যায়নি। সকালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে 6 জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইমারুল, তার স্ত্রী পলি আক্তার, ছেলে পলাশ, ফরহাদ, ওমর ফারুক ও মেয়ে ফাতেমা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে। ধীরে ধীরে উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকা থেকে নামছে তিস্তার পানি, তবে দুর্গতদের দুর্ভোগ কমেনি। রাত থেকে বৃষ্টি না হয় তিস্তা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের চর এবং নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তা ব্যারেজ পয়েন্ট এবং কাউনিয়ায় সেতু পয়েন্ট পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে ভোগান্তি বেড়েছে বহুগুণ। লালমনিরহাটে নদী তীরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি। লোকালয় থেকে বন্যার পানি নেমেছে, তাতে স্পষ্ট হতে শুরু করেছে নোয়াখালীর মৎস্য খাতের ক্ষয়ক্ষতির চিত্র। ভেসে গেছে পুকুর, জলাশয় আর খামারে 615 কোটি টাকার মাছ। খামারিরা বলছেন ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সুদ মুক্ত ঋণ আর সরকারি সহযোগিতা। টানা কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন নোয়াখালীর মৎস্য চাষিরা। পানি নেমে গেলেও ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। শেষবারের বন্যায় ভেসে গেছে 93,000 পুকুর, জলাশয় আর খামারের মাছ। সব হারিয়ে দিশেহারা এসব মৎস্য খামারিরা। আমরা এই ভয়াবহ বন্যায় আমরা অভ্যস্ত ছিলাম না। আমাদের এই অত্র অঞ্চলের ইতিহাসে এই ধরনের কোনো পানি উঠার বন্যার কোনো রেকর্ড নাই। মাছ বিক্রি করবো এই মতো অবস্থায় প্রায় আমার 1 লক্ষ তেলাপিয়া ছিল, বিভিন্ন জাতি সাদা মাছ ছিল। এখানে সম্পূর্ণ মাছ এখন চলে গেছে। আমরা তিলে তিলে প্রতিষ্ঠান যেভাবে আমরা গড়ে আনছি, এখন আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলা নিচু এলাকা হওয়ায় বছরের বেশিরভাগ সময় খেতে পানি থাকে, তাই ফসলের চাইতে মৎস্য চাষকেই লাভজনক মনে করেন স্থানীয় চাষি। বন্যায় ক্ষতি হয়েছে এসব এলাকাতেই। ঋণ নিয়ে গড়েছিলেন খামার, এখন সুদ বাদ দিয়ে সরকারি সহযোগিতার দাবি তাদের। 30 লাখ টাকার মতো বিভিন্ন এনজিও, ব্যাংক সবখান থেকে ঋণ নিয়ে আমরা মাছ চাষ করি। এখন তো কিছুই নাই। কিস্তি পরিশোধ করার জন্য, ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য বারবার তাগিদ দিতেছে। সরকার যদি লোনটা দেয় আমরা আবার মাছ চাষ করতে পারি নতুন করে, খাদ্য মধ্য দিলে, মাছের পোনা দিলে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, চাষিদের ক্ষয়ক্ষতির তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা একটা প্রস্তাবনা অথবা সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। কোনো বরাদ্দ পাওয়া গেলে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বন্যায় ভেসে গেছে 615 কোটি টাকার মাছ। এর আগে এমন দুর্যোগ না হওয়ায় খামারিদের ছিল না কোনো পূর্ব প্রস্তুতি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের কর্মবিরতি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক পদের বর্তমান কর্মকর্তাদের অপসারণের দাবিতে এই কর্মসূচি। এদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় সর্বস্তরের নার্স। আন্দোলনকারীরা বলছেন, প্রশাসন সহ অন্য সার্ভিসের কর্মকর্তাদের অধিদপ্তরের বড় বড় পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এতে করে দেশের সাধারণ নার্সদের কোনো লাভ হচ্ছে না। এমনকি এই বিষয়ে জানাশোনা না থাকায় নার্সদের প্রশিক্ষণ ও সুবিধার ব্যবস্থা করতে পারেন না কর্মকর্তারা। তাই নার্সদের মধ্যে থেকে ডিজি সহ এসব পদে নিয়োগের দাবি জানান আন্দোলনকারীরা। বুধবার সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতি করবে নার্সরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কর্মবিরতি করবে তারা। ওই দিনের মধ্যে দাবি পূরণ না হলে কমপ্লিট শাটডাউন বা পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন নার্সরা। 2016 সাল থেকে
এতদিন পর্যন্ত আমাদের কোনো দাবি তারা মানে না। তাদের কাজ হচ্ছে আসে, বদলি বাণিজ্য করে। সকাল 9টা থেকে নাচরা আন্দোলন হয়ে গেছে। ওদের এক দফা দাবি, কিসের দাবি সেটা জানি। সকাল থেকে একটা রুগীও কোনো মেডিসিন পায় নাই। ডক্টর আসছে 9টার সময়, নাচরা নাই। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার আইনজীবী নিয়োগের শুনানি শেষ হয়েছে। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে শুনানি হয়। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে। এর আগে বিগত সরকারের আমলে মামলা অগ্রগতি না হয় নতুন আইনজীবী নিয়োগের আবেদন হয়েছিল। মামলার বাদী নওশির আলী রোমানের দাবি, বিগত সরকারের আন্তরিকতার অভাবের কারণে সাগর রুনি হত্যা মামলাটি আলোর মুখ দেখেনি। একটি বিশেষ মহলের স্বার্থ হাসিলের জন্য তদন্তকারী সংস্থার অ্যাপকে দিয়ে তদন্তের নামে সময় ক্ষেপণ করা হয়েছে। বিমানবন্দর এলাকা 3 কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সুনির্দিষ্ট স্থানে কেউ হর্ন বাজাবেন না। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এয়ারপোর্ট এলাকায় চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই হর্ন বাজানোর প্রবণতা কমবে। এরপর দেশব্যাপী এই ব্যবস্থা কার্যকরের কথাও জানান উপদেষ্টা। এক দশকেরও বেশি সময় ধরে ঢাকার রাস্তায় বাস চালাচ্ছেন মোহাম্মদ সেলিম। রাজধানীর সড়কে চলাচলে হর্ন বাজানোর যুক্তি দিলেন তার মতো করে। একটা পাবলিক রাস্তা দাঁড়ায় রয়েছে, আমি গাড়ি চালাইতেছি, ও সাইড দিতেছে না, শুনতেছে না, একটা দুর্ঘটনা হইতে পারে, এই জন্য হর্নটা প্রয়োজন। প্রয়োজনে অপ্রয়োজনে হর্ন বাজানো অভ্যাসে পরিণত হয়েছে যানবাহন চালকদের। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে রাজধানীতে পরীক্ষামূলক হর্ন না বাজানোর কার্যক্রম শাহজালাল বিমানবন্দরের আশপাশের 3 কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ, এটা আমরা আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। তার কারণ হচ্ছে ওই সময় আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো। এত ট্রাফিক পুলিশ তো অন্য কাজ রেখে আমাকে দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো ওই জন্য আমরা পুরো ঢাকাব্যাপী ডিসেম্বর জানুয়ারিতে যাব, কিন্তু অক্টোবর নভেম্বরে আমরা প্রধান সড়কে এরকম কিছু সচেতনতামূলক কাজ করব, যাতে করে বিষয়টা ছড়িয়ে যায় সবার মধ্যে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন, ভিআইপি প্রোটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে। স্বেচ্ছাসেবীরা মানুষকে সচেতন করবেন, যারা নিয়ম মানবেন না তাদেরকে জরিমানা গুনতে হবে। সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয়, তখন তারা আবার সাইরেনটা বাজে। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে। সরকারের এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যানবাহন চালকদের মধ্যে। রাস্তা যদি ক্লিয়ার পাই তাহলে হর্নের প্রয়োজন হয় না, রাস্তা যদি যানজট পাই তাহলে হর্নের প্রয়োজন হয়ে যায়। কিন্তু লেন চেঞ্জ করবার গেলে দেখা যায় যে আরেকজন বাম দাওয়া দিছে, আরেকজন ডাইন দাওয়া দিছে, হর্ন দিলে হয়তো দেখতেছে যে আমার সাইডে গাড়ি আছে। হাইড্রোলিক হর্ন না হলে তো চলে, ইলেকট্রিক হর্ন আছে না, ইলেকট্রিক হর্ন হলে চলবে। তো আমি খুব চেষ্টা করি আমার দ্বারা যাতে অন্য কারোর কোনো প্রবলেম না হয়। উপদেষ্টার কথা মতো মাঠে রয়েছে স্বেচ্ছাসেবকরা, তাদের হাতে সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড। হর্ন হাইড্রোলিক হোক আর প্রেসার হর্ন হোক, কতগুলো জায়গা আছে যেখানে আমরা কোনোভাবেই হর্ন দিতে পারি না, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল অথবা সরকার ঘোষিত কোনো নীরব এলাকায় আমরা হর্ন দিতে পারি না। যে গাড়ির আকার যত বড়, সে গাড়ির হর্নের তীব্রতাও তত বেশি। ব্যাপারটা এমন যে আসলে হর্ন না বাজিয়ে রাস্তায় চলাচল করা প্রায় রকমের অসম্ভব। তবে চালকরা বলছেন, যদি শৃঙ্খলা ফেরানো যায় তবে হর্ন বাজানোর এখনকার যে মাত্রা, সেটি অনেকখানি কমিয়ে আনা সম্ভব। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ, বিষয়টি নিয়মিত মনিটর করা হবে, একথা জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে গুলশানের ইউনিমার্টে পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারের ছিল ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি। সেখানে উপদেষ্টা বলেন, গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে, পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে এটি খুবই জরুরি পদক্ষেপ। পাটের ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি এবং কৃষক লাভবান হবে। উপদেষ্টা বলেন, পাটের ব্যাগ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। এই পাট কত বড় অর্থকরী ফসল, এটা হয়তো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে। মানে এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার,
আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বের। তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা, আমি মনে করি, যুগান্তকারী উদ্যোগ। দর্শক, আপনাদের হয়তো মনে আছে ধানমন্ডি ৮-এর ঐতিহ্যবাহী মাঠটির কথা। সর্বসাধারণের প্রবেশ বন্ধের পর অনেক শোরগোল হয়েছিল, চেষ্টা তদবির কম হয়নি উন্মুক্ত করতে। কিন্তু ক্লাবের নামে দখলকৃত মাঠটি এখনো নতুন নামে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে যাচ্ছেন পুরনো কুশীলবরা। এই মাঠটি নিয়ে কম জল ঘোলা হয়নি। এটি উন্মুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা নিজেও করেছেন আন্দোলন। জুলাই বিপ্লবের পর ধারণা করা হচ্ছিল এবার অন্তত উন্মুক্ত হবে মাঠটি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুরনোরাই সব দখলে রাখার কর্মযোগ্য সারছেন নতুন মোড়কে। ঢাকার দক্ষিণ সিটির মাঠটি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ জামালের বন্ধু পরিচয়ে দখলে নেন মঞ্জুর কাদের। নাম দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫ আগস্ট সরকার পতন হলে মাঠটিতে ভাঙচুর চালায় ছাত্র জনতা, ভেঙে ফেলা হয় শেখ জামালের নাম ফলক। কিন্তু নতুন সরকারের কয়েক সপ্তাহ না যেতেই পুরনো দখলদারের তত্ত্বাবধানে শুরু হয়েছে একাডেমির কার্যক্রম। আগে যেমন করছে এখনো তেমনই আছে, সবাই আছে, শুধু নামটা শুধু নামটা, সেটাই আমরা বলতে পারি। ২০১৮ সালে মঞ্জুর কাদেরের সাথে মাঠটির পরিচালনায় যুক্ত হয় বড় একটি শিল্প গ্রুপ। ৫ আগস্ট পরবর্তীতে এই গ্রুপটি সহযোগিতা করছে মাঠটির দখলদারিত্ব ধরে রাখতে। নেপথ্যে আছেন ধানমন্ডি সোসাইটির নাজমুল খান অলক, আছেন শেখ জামাল ক্লাবের বেশ কয়েকজন সদস্যও। নাম জানি বল নাকি অলক সাহেব নিয়েন না, ছবি নিয়েন না। সোসাইটির অফিস কই? ওদের ওই ধানমন্ডিতে আছে। কয় নাম্বার রোডে? আচ্ছা, আমি সার্কে যাই দেখি। সম্প্রতি মাঠে ঢুকতে চাইলে বাধা দেন সিকিউরিটি গার্ডরা। একাডেমির কোচ বলছেন সাময়িক নিরাপত্তা দিচ্ছে ধানমন্ডি সোসাইটি, কিন্তু সবকিছু চলছে আগের ব্যবস্থাপনায়। এখানে যদি ধরেন এই নামটা না থাকতো, আমার মনে হয় না এই ক্লাবে কোনো কিছু ঝামেলা হওয়ার কোনো ইয়ে নেই। মানুষ তো আসলে কি, মানুষ তো নামটার জন্যই কিন্তু আক্রোশ ছিল। ২০১৪ সালে এই মাঠ উন্মুক্ত করতে স্থপতি মোবাশ্বের হোসেনের নেতৃত্বে আন্দোলনে নেমেছিল পরিবেশবাদী ১৫টি সংগঠন। ৫ আগস্টের পর মাঠটি নিয়ে একাধিক বৈঠক ডাকা হয়। এতে ছিলেন ২০১৪ সালের আন্দোলনের এই দুই ব্যক্তি। তাদেরও একই কথা, মঞ্জুর কাদের সে সময় বলেছিলেন যে মাঠটা যদি উন্মুক্ত করে দেয় তাহলে টোকাই আসবে। ঠিক একই ভাষায় আমাদের ধানমন্ডিবাসী আবার তারা বললেন যে তারা এই টোকায়ের খেলার জন্য এই মাঠটা তারা উন্মুক্ত করে দিতে পারে। সোসাইটির ইন্টারেস্টও সেটা, যে এটাকে যদি আমরা দখলে আনতে পারি, এটাকে আমাদের ম্যানেজমেন্ট রাখতে পারি, তাহলে আমাদের একটা অ্যানাদার ফেদার ইন দ্য ক্রাউন, হ্যাঁ, যে অ্যাড হবে যে আমাদের কন্ট্রোলে এটাও আছে। দখলদারিত্বের অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল খান অলক। নতুন করে ধানমন্ডি ক্লাব নামকরণের কথা জানান তিনি। এখন আমরা চাচ্ছি না কোনো নতুন কেউ ঢুকুক ভাইয়া। কেন? 2018-19-এর আগে যে অসামাজিক কার্যকলাপগুলি চলতো, আমাদেরও অ্যাক্সেস ছিল না মাঠে, আমরা ওই জায়গাটায় ফেরত যেতে চাচ্ছি না। নতুন করে মাঠ দখলের সুযোগ নেই জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যিনি সক্রিয় ছিলেন মাঠ উন্মুক্ত করার আন্দোলনে। এইখানে প্রবেশাধিকার সীমিত হবে বা টাকা দিয়ে প্রবেশ করতে হবে, বা এইখানে এলাকাবাসীর খেলাধুলার বাইরে অন্য কোনো টুর্নামেন্ট কেন্দ্রিক কাজকর্ম হবে, এটার কোনো সুযোগই নেই। মাঠটিতে তৈরি করা হয়েছে জিম, টেনিস কোর্ট, ফুটবল এবং ক্রিকেটের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা, যেখানে মাসিক ২ থেকে ২,৫০০ টাকায় প্রশিক্ষণ নেয় ২,০০০-এর মতো শিশু কিশোর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অর্থ পাচার সহ দুর্নীতি বিরোধী যে কোনো বিষয়ে দুদককে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে দুদক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানায় ইইউ প্রতিনিধি দল। সকাল ১১টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ডক্টর মাইকেল ক্রেজারের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠক করেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ জোরে সোরে তৎপরতা শুরু করেছে দুদক। ইতিমধ্যে এফবিআই, বিশ্বব্যাংক ও জাতিসংঘের ইউএনডিসির সাথে বৈঠক করেছে সংস্থাটি। এসব বৈঠকে দুদকের পক্ষ থেকে কিভাবে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। একই সাথে এই বিষয়ে দুদককে কারিগরি সহায়তার আশ্বাস দেয় সংস্থাগুলো।
আন্তর্জাতিক উদ্বেগ আর আহ্বান উপেক্ষা করে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অপারেশন নর্দার্ন অ্যারোস পরিচালনায় বিমান হামলার পাশাপাশি মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে প্রবেশ করে তেল আবিবের পদাতিক সেনারা। ইসরায়েলের সামরিক বিভাগ IDF জানিয়েছে সীমিত পরিসরে সুনির্দিষ্ট টার্গেটে হবে হামলা। লেবাননে তেল আবিবের চলমান আগ্রাসনে সোমবার একদিনে মৃত্যু হয়েছে আরও 95 জনের, আহত প্রায় 200। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বড় ধরনের আগ্রাসনের শিকার হয় রাজধানী বৈরুত ও বেকা ভ্যালি। হামলা চালানো হয় সবচেয়ে বড় শরণার্থী শিবির আইন আল হিলভেতে। ফিলিস্তিনি গোষ্ঠী ফাতার সশস্ত্র শাখা ছিল টার্গেট। বোমা বর্ষণ করা হয় বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিমান হামলার পাশাপাশি একদিন আগেই লেবাননে স্থল অভিযান শুরুর স্পষ্ট ইঙ্গিত দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। হুঁশিয়ারি দেন জল, স্থল ও আকাশ পথে হবে হামলা। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপ শুরু হবে শিগগিরই। নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন ও আমাদের লক্ষ্য অর্জনে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি পরিবর্তন করে উত্তরের বাসিন্দাদের ফিরিয়ে আনবই, সেজন্য যা কিছু প্রয়োজন করব। মঙ্গলবার ভোররাতেই শুরু হয় পরিকল্পনার বাস্তবায়ন। টুইটার হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। জানায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ধারিত টার্গেটে হবে হামলা। এর কয়েক ঘন্টা আগে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত দাহিয়ে সহ 3টি এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয় বাসিন্দাদের। যদিও সরে যাওয়ার সুযোগ না দিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে শুরু হয় বিমান হামলা। ইসরায়েলের স্থল অভিযান নিয়ে অবহিত ছিল যুক্তরাষ্ট্র। সোমবারই মার্কিন কর্মকর্তাদের বরাতে তা নিশ্চিত করেছিল দেশটির একাধিক গণমাধ্যম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য দাবি করেছিলেন তেল আবিবকে থামাতে পারবেন তিনি, যা শেষ পর্যন্ত সত্যি হয়নি। গত সপ্তাহ থেকে রাজধানী বৈরুত সহ লেবাননের দক্ষিণ ও পূর্বে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গেল শুক্রবার বৈরুতের অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। 2 সপ্তাহের হামলায় 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। বাস্তুচ্যুত হয়েছে 10 লাখের বেশি। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন লেবানিজরা। আশ্রয় নেয়ার চেষ্টা করছেন বিভিন্ন দেশে থাকা আত্মীয় স্বজনের কাছে। তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া সহ বিভিন্ন দেশের এয়ারপোর্টে এখন লেবানিজদের ভিড়। প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পথেও বাস্তুচ্যুতদের ঢল। লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে অবতরণ করা বিশেষ এই ফ্লাইটের সব যাত্রী যুদ্ধবিধ্বস্ত লেবাননের বাসিন্দা, একই সাথে বুলগেরিয়ার দ্বৈত নাগরিক। সোমবার দেশটির সরকারি ফ্লাইটে ফিরিয়ে নেওয়া হয় তাদের। শুধু বুলগেরিয়ায় নয়, বিশ্বের নানা প্রান্তে যে যেভাবে পারছেন আশ্রয়ের সন্ধানে ছুটছেন লেবানিজরা। নিরাপত্তা শঙ্কায় অবস্থানরত বিদেশিরাও ছাড়ছেন দেশটি। তুরস্ক, গ্রিস, ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশের এয়ারপোর্টে লক্ষ্য করা গেছে লেবানন ফেরত মানুষের ভিড়। আমরা খুবই উদ্বিগ্ন। নিরুপায় হয়ে তুরস্কে এসেছি। বৈরুত সহ আশেপাশের এলাকায় ভয়ঙ্কর বোমা বর্ষণ করছে ইসরায়েলিরা। পরিস্থিতি খুবই খারাপ। আমরা আতঙ্কিত। আমার খুব কষ্ট হচ্ছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য। এয়ারপোর্ট আসতে আসতে বহু বাড়িঘরের ধ্বংসস্তূপ চোখে পড়ল। খুব ভয়ও হচ্ছে, প্রিয় মানুষগুলোকে কি আবার দেখতে পারবো নাকি সবাইকেই হারাতে হবে। যাদের প্রবাসের স্বজন বন্ধু নেই তারাও পালিয়ে যাচ্ছেন প্রতিবেশী দেশগুলোতে। এমনকি যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। নিরাপত্তা শঙ্কায় লেবানন থেকে নিজ নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ। ব্রিটিশদের উদ্ধারে সোমবার বৈরুতে বিশেষ ফ্লাইট পাঠিয়েছে যুক্তরাজ্য। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে গেল 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখ মানুষ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ বৃষ্টিতে মাত্র 2 দিন খেলা হলেও কানপুর টেস্টে মান বাঁচাতে পারল না বাংলাদেশ। টাইগার ব্যাটারদের ব্যর্থতায় হার 7 উইকেটে আর 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।